এবার আলিপুরদুয়ারের খবরের দিকে নজর রাখবো। বালি খাদানে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। কুমারগ্রামে রায়ডাক নদীর পাড়ে রীতিমতো উত্তেজনা। পেলোডার দিয়ে বালি তোলায় আপত্তি শ্রমিকদের। আর তারপরেই রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বালি খাদানে শ্রমিকদের বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের ছবি, তবে এই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা মূলত কি দাবি করছেন, কি কারণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, মূলত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি যে তারা এই খাদানে কাজ করে অবৈধ এবং বৈধ তারা বোঝে না। নদীর বুকে এই যে ট্রেন ওটার নামানো বৈধ না অবৈধ তারা বোঝে না, কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা এখানে গায়ে গতরে পরিশ্রম করে, হাত দিয়ে পরিশ্রম করে কাজ করেন, শ্রমিককে কাজ করেন, তা এখান থেকে রুটি পাবেন। ফলে মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে এখানে বালি খোদাই করা যাবে না, তাহলে তারা বেকার হয়ে যাবে। এই কারণে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই যে যন্ত্র, সেই যন্ত্রে ভাঙচুর চালিয়েছে। বেশ, ধন্যবাদ। গাড়িটা ওরা আইনে লুকায় রাখছে। কি গাড়ি? জেসিবি। এখানে নাকি জেসিবি লাগাবে, পকলেন লাগাবে, রাখতে পিসি লাগাবে, ডাম্পার দিয়ে মাল উঠে নিয়ে যাবে। সেটা কি নদীতে? নদীতে। আচ্ছা। আর আমরা জানি যে নদীতে প্রবলেম লাগা বা পিসি লাগা নিষেধ। আর জনগণ সবাই কাজ করে খায় এই নদীতে, 500,000 দুনিয়ার লোক কাজ করে খায় কিন্তু এই নদীতে। খাওয়ার পরে এখন যদি ওরা পকলেন দিয়ে মাল উঠাই নিয়ে যায়, তাহলে তো আমাদের বেড়ে লাথি মারা। আমরা কোথায় যাবো? বউ বাচ্চা নিয়ে কাজ করে খাই, কথা যাবো না। এটা লাগাইছে আমাদের প্রধানের স্বামী তাউন্দা বলি। কোন পার্টি করে? টিএমসি। তো আমরা চাই এখানে সাধারণ জনগণ কাজ করে খাক, যাতে পকলেন না লাগায়। এখানে যারা আছে সবাই দেখলাম উত্তেজিত হয়ে আপনাকে আক্রমণ করতেছে যে এর পিছনে আপনি আছেন, যেহেতু আপনি প্রধানের স্বামী। তাহলে আপনার এলাকায় ঢুকলো জেসিবি, আপনি জানেন না? না, রাতে অন্ধকার ঢুকছে, আমি বাড়িতে ছিলাম না, ঠিক আছে, আমি জানি না। আমি বলে দিছি যে কোনো যদি প্রবলেম যদি নদীর মধ্যে ঢুকে, তোমার যত পাবলিক আছো সবাই কিন্তু আটকে আমাকে ফোন করবা, আমি তোমাদের পিছনে আছি। জনসাধারণ কাজ করে, যেহেতু নদীর মধ্যে রুটির ব্যাপার আছে, আমি ঘুরতে দিব না। যে আমি জীবন দিব, তবে টাবু ঘুরতে দিব না। আমার পিছনে যদি লোক থাকে আর কি, আর যদি আমার পিছনে লোক না থাকে, তো আমার তো করার কিছু নাই। আর এবার নজর রাখবো ডেবরার খবরের দিকে। টাকা বরাদ্দ, বকেয়া কাজ। ডেবরার বাড়াগড়ে থমকে পথশ্রী প্রকল্পের কাজ। 1 বছরের বেশি সময় ধরে পড়ে রয়েছে পাকা রাস্তার কাজ। প্রকল্পের সাইনবোর্ডে শুরু শেষের তারিখ নেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়, কেন সেখানে রাস্তার কাজ থমকে রয়েছে? দেখো অনিন্দিতা, এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা দ্বন্দ্বে রয়েছে। কারণ তুমি জানো, 1 বছর আগে বোর্ড পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার যে বাড়াগড় সমবায় সমিতি রয়েছে, সেখান থেকে ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের পথশ্রী রাস্তা প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং সেখানে যে বোর্ড রয়েছে সেখানে কিন্তু কাজ শুরুর তারিখ এবং শেষের তারিখ কিন্তু নেই। এলাকাবাসীরা বলছেন যে ওখানকার একজন ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীর বিভিন্ন সমস্যার জন্য আটকে রয়েছে। এলাকাবাসীরা চাইছে রাস্তাটি দ্রুত সম্পূর্ণ হোক, কারণ একজনের জন্য কেন তারা সাফার করবে। এই নিয়ে কিন্তু ওই এলাকায় বিডিও গিয়েছেন, বিধায়ক গিয়েছেন, কর্মাধ্যক্ষ গিয়েছেন, সবাই কিন্তু ফেল। তাহলে কি এই রাস্তাটা হবে না? যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে এলাকাবাসীরা অভিযোগ তুলছে যে রাস্তাটা হচ্ছে না, আটকে যাচ্ছে, সেই ব্যক্তির সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি কিন্তু বলছেন যে এই ধরনের কথার কোনো তিনি সংবাদ মাধ্যমে উত্তর দেবেন না, কিন্তু এই ধরনের কোনো কথার কোনো বা অভিযোগের কোনো ভিত্তি নেই। তাহলে এলাকাবাসীরা প্রশ্ন তুলছে, যেখানে মুখ্যমন্ত্রীর 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পথশ্রীর জন্য, তাহলে কি সেই রাস্তা হবে না, আটকে যাবে, ফিরে যাবে? এই প্রশ্নই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ দিগ্বিজয়। 29 লাখ টাকা স্যাংশন হয়েছে, আজকে প্রায় 12 মাস ধরে রাস্তাটা বন্ধ হয়ে আছে। সেখানেও ওই একই রকম জটিলতা একটা তৈরি হয়েছিল। একটা গ্যাস গোডাউন আছে 2004 সাল থেকে, তাদের বড় ভারী গাড়ি যায়, তাদের বক্তব্য ছিল যে ভারী আমাদের 20 টনের গাড়ি যেতে দিতে হবে। আমাদের কাছে তো আইন কিছু নেই। তো গ্রামের মানুষের কাছে সত্যি এটা খুব আমাদের খুব ব্যর্থতা যে গ্রামের মানুষকে আমরা বেশ কিছুদিন ধরে এইটার উত্তর দিতে পারছি না। ওরাও বারবার আমারও কাছে আসছে, প্রত্যেকের কাছে যাচ্ছে। তো সেক্ষেত্রে সরকার কি আলাদাভাবে আরো টাকা দিবে না কি করবে আমরা জানি না। তো বলছেন যে উনি অ্যাপ্লিকেশন করেছেন, ওনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা এই দাঁড়িয়ে আছি এইরকম একটা জায়গায়। আমার কাছে কোনো অর্ডারও নেই,
বন্ধের অর্ডার নেই, আর মানে চালু হওয়ার অর্ডার আছে, বন্ধের অর্ডার নেই। বিডিও সাহেব কি কারণে বন্ধ রেখেছেন, বিডিও সাহেব জানে, আমি জানি না। গতকালই বিয়ে, আজ জন্মদিন। সকালে ইকো পার্কে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ। বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ, সেখানেই সঙ্গীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন দিলীপ ঘোষ। খাওয়ানো হলো পায়েসও। আর আজই খড়গপুর যাওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেরকম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো। আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়। সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। পরিস্থিতি পাল্টালেও মিশন পাল্টাবে না। মাঝে শুধু দুদিনের ছুটি। বিয়ের পর জন্মদিনের সকালে রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম। আপনারা জানেন, লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। রাস্তার উদ্বোধনে গিয়ে মহিলাদের সঙ্গে বচসা। গত 21শে মার্চ খড়গপুরে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক হয়েছিল বিস্তর। আসুন সেই ছবিটা আপনাদের আরো একবার দেখাই। গত 21শে মার্চ খড়গপুরে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক হয়েছিল, অনেকটাই বিতর্ক হয়েছিল। দেখুন সেই ছবি। আর গতকাল বিজেপি নেতা সাতপাকে বাধা পড়তেই কটাক্ষের সুরে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন খড়গপুরের প্রীতি কয়াল। মেয়েদের সঙ্গে কিরকম ভাবে কথা বলতে উনি তো জানতেন না। তো আমাদেরকে নোংরা ভাষা খুব কথা বলেন, যে গলায় পা তুলে দেবো, নালিতে ফেলে দেবো। এমনকি এমনও বলেন যে উনি গাড়ি তুলে দেবেন আমাদের গায়ের উপর থেকে, কারণ ওনার পিছু টান নেই, আমার সংসার নেই, ওয়াইফ নেই, বাচ্চা নেই, তো ওনার পিছু টান নেই। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, যে এই এখন যেন ওনার কাছ থেকে আশা রাখবো যেন মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। তো আগামী দিনে যেন কোনো মেয়েকে ওনার মুখ থেকে এরকম না শুনতে হয় যে গলায় টিপে দেবো কিংবা গাড়ি তুলে দেবো। তো আগাম শুভেচ্ছা ওনাকে জানাই, ওনার বিবাহিত জীবন সুখের হোক। আর খড়গপুরে আসলে পরে আমরা নিজেরা গিয়ে ওনার সঙ্গে দেখা করে ফুল দিয়ে সম্মান জানিয়ে আসবো। আর ওনার ওয়াইফকে এটাই বলবো, বিবাহিত জীবন সুখের হবে, ওনার সঙ্গে সারা জীবন থাকবেন।